একটা গাঢ় বিকেলের মতোই জীবনে কিছু মুহূর্ত আসে যেখানে ব্যর্থতা, অহংকার আর ভাঙনের মধ্যে থেকেও জন্ম নেয় পরিবর্তনের সম্ভাবনা। যেখানে একদল মানুষ যাদের সমাজ প্রতিবন্ধী বলে আড়ালে সরিয়ে রাখে, তারাই হয়ে ওঠে সবচেয়ে বড় অনুপ্রেরণা। একজন গর্বিত কোচ যার জীবনে হঠাৎ নেমে আসে পতনের ছায়া, বাধ্য হয় এমন এক দলের পাশে দাঁড়াতে যাদের গল্প একেবারেই আলাদা, কিন্তু হৃদয় একদম নিখাদ। প্রতিটা চরিত্র, প্রতিটা দৃশ্য যেন প্রশ্ন তোলে, কে আসলে স্বাভাবিক। বলছিলাম সত্যিকারের স্পেশাল মানুষদের নিয়ে বানানো একটা স্প্যানিশ মুভি চ্যাম্পিয়ন্সের কথা, যেটার অফিসিয়াল রিমেক হতে চলেছে আমির খানের আপকামিং সিনেমা সিতারে জমি পর। একটা স্পেনের সন্ধ্যা চলছে মুভিস্টার এন্তোদিয়ন্তেস এবং টেনেরিফে ইবোরস্টার নামক দুই দলের মধ্যে বাস্কেটবল ম্যাচ। জিততে চলেছে টেনেরিফে। প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে মুভিস্টার খেলোয়াড়রা। দলের অবস্থা খারাপ হলে কোচের দায়িত্ব দলের মনোবল বাড়ানো এবং দলকে জেতানোর জন্য একটা অগ্রণী ভূমিকা নেওয়া। এই ক্ষেত্রেও ব্যতিক্রম ঘটেনি, তবে মুভিস্টার দলে রয়েছে দুজন কোচ। প্রথমজন দলের প্রধান কোচ ফ্রান্সিসকো কারাস্কোসা এবং অন্যজন তার সহকারী অর্থাৎ সেকেন্ড কোচ মার্কো মন্তেস। দলের অবস্থা খারাপ হওয়ায় ফ্রান্সিসকো দলকে নির্দেশ দেয় ডিফেন্সিভ খেলতে। যদি তারা স্কোর করতে ব্যর্থ হয়, তারা অপোনেন্টকে যেন স্কোর করার সুযোগ না দেয়। যদিও এই ডিসিশনকে সমর্থন করে না দলের সেকেন্ড কোচ মার্কো। সে বরাবরই একরোখা, খিটখিটে ধরনের মানুষ। মার্কো এবং ফ্রান্সিসকোর মধ্যে এই নিয়ে শুরু হয় কথা কাটাকাটি এবং হঠাৎ মার্কো ফ্রান্সিসকোকে ধাক্কা দিয়ে ফেলে বাস্কেটবল এরিনা থেকে বেরিয়ে যায়। ফ্রান্সিসকো ছিল একজন নামকরা কোচ, তাই ঘটনা চাপা থাকেনি, প্রকাশিত হয় নিউজ চ্যানেলে। মার্কো এই ঘটনার পর একটা বারে গেলে সেখানে এই নিউজটা দেখতে পায়, তবে এইসবে পাত্তা না দিয়ে নিজের গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে সেখান থেকে। সে মদ্যপ অবস্থাতে গাড়ি চালাচ্ছিল, তাই নিজের হুঁশে না থাকায় সে ধাক্কা মারে একটা পুলিশের গাড়িতে। ফলে ধাক্কা মারার অপরাধে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যাওয়া হয়। একটা ফেমাস বাস্কেটবল দলের কোচ থেকে সে এখন জেলের আসামি। আজকের দিনটাই যেন তার জন্য ছিল অশুভ। কার মুখ দেখে উঠেছিল তা শুধু সেই জানে। যাই হোক, তাকে এরপর নিয়ে যাওয়া হয় আদালতে। আদালত তাকে 2 বছরের কারাদণ্ড অথবা 90 দিনের কমিউনিটি সার্ভিসের শাস্তি দেয়। অন্যদিকে মার্কোকে তার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে, তাই 2 বছর কারাদণ্ডে কাটানোর চেয়ে সে বেছে নেয় কমিউনিটি সার্ভিস। কমপক্ষে তার কাছে একটা চাকরি তো থাকবে। কমিউনিটি সার্ভিসের মধ্যে তাকে লস আমিগোস নামে একটা বিশেষ দলকে কোচিং করতে হবে, কিন্তু সেই দলের সব সদস্য স্পেশাল, মানে এরা সেই সমস্ত ব্যক্তি যারা সাধারণ সামাজিক নিয়মকানুন বুঝতে বা মেনে চলতে পারে না। এছাড়াও দৈনন্দিন কাজ যেমন খাওয়া দাওয়া, পোশাক পরা অথবা নতুন তথ্য শিখতে বা মনে রাখতে পারে না। মার্কো বাড়িতে এসে তার মায়ের সাথে এই নিয়ে আলোচনা করে। তার মা চায় সে যেন তার স্ত্রী সোনিয়ার সাথে সব সম্পর্ক ঠিক করে নেয়। রাত পেরিয়ে সকাল হলো। মার্কো সেই দলের ম্যানেজার জুলিওর সাথে দেখা করতে যায়। সে গিয়ে বলে যে সপ্তাহে একদিনই তাদের জন্য যথেষ্ট। জুলিও জানায় আসলে স্পোর্টস তাদের জন্য জীবনের কেন্দ্রবিন্দু নয়। স্পোর্টসের মাধ্যমে সেই সকল স্পেশাল মানুষগুলো খুশি থাকতে পারবে, তাই স্পোর্টস তাদের জন্য একটা লাইফের পার্ট। সেখানে অনেক ট্রফি দেখে মার্কো কৌতূহলী হয়। ম্যানেজার জানায় সে ট্রফির বেশিরভাগই টেবিল টেনিসে এবং বাকি কিছু বলরুম ড্যান্সে। আর এই ট্রফিগুলোর পিছনে অন্যতম অবদান রয়েছে ভিক্টোরিয়ার ভাইপোর। মার্কো বুঝতে পারে না ভিক্টোরিয়া বলতে কাকে বোঝানো হচ্ছে, কিন্তু পরে সে জানতে পারে যে ভিক্টোরিয়া হচ্ছে সেই বিচারক যে তাকে 90 দিনের জন্য এইখানে পাঠিয়েছে। এখন মার্কোর কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। মার্কো জানায় সে প্রতি সোমবার এইখানে আসবে তাদের শেখাতে। এমন সময় ভিক্টোরিয়ার কল আসে। সে মার্কোকে জানায় যে একদিন না, তাকে সপ্তাহে মঙ্গল এবং বৃহস্পতিবার 2 দিন এসে 2 ঘন্টা করে তাদের বাস্কেটবলের কোচিং দিতে হবে। মার্কোর কাছে রাজি হওয়া ছাড়া কোনো উপায় ছিল না, তাই তাকে রাজি হতেই হলো। মার্কো তার বাস্কেটবল দলের সঙ্গে দেখা করে নিজের পরিচয় দেয় সকল খেলোয়াড়দের সামনে। সে বলে তারা একদম বেসিক থেকে সবকিছু শুরু করবে। এইভাবে শুরু হয় মার্কোর অধীনে তাদের নতুন পথ চলা। তবে মার্কোর পক্ষে প্রথম দিনেই তাদের সামলানো কষ্টকর হয়ে উঠল। যতই হোক, কেউ তো আর সাধারণ নয়। কোন রকমে সে জেসুস এবং সের্গিও নামের 2 খেলোয়াড়কে প্লেয়ার বানাতে সক্ষম হয়, তবে তার জন্য তাকে কম পরিশ্রম করতে হয়নি। মার্কো বুঝতে পারে এই 3 মাস তার জন্য মোটেই সুখকর হবে না। সে বুঝতে পারে না কিভাবে সে সমস্ত খেলোয়াড়দের নিয়ে দল বানাবে যাদের নিজেদের অস্তিত্ব সম্পর্কেও কোনো আইডিয়া নেই।
বাস্কেটবল তো দূরের কথা। জুলিও তাকে জানায় যে তারা সাধারণ নয়, তাদের নিয়ে দল বানানো হয়তো কঠিন, তবে অসম্ভব নয়। মার্কো সেখান থেকে বেরিয়ে তার বন্ধু ইভানের সাথে দেখা করতে যায়। সেইখানে সে তার সাথে সোনিয়ার সম্পর্কে টানাপোড়েন নিয়ে আলোচনা করতে থাকে। ইভান জানতে চায় তাদের মধ্যে আসল সমস্যাটা কি। মার্কো বলে তাদের মধ্যে মতের অমিল থাকাতেই তাদের সম্পর্কে চিড় ধরতে শুরু করে। এরপর সে রুটিন অনুযায়ী লস আমিগোসে ফিরে আসে তার দলের সবাইকে বাস্কেটবলের জন্য উপযুক্ত করে তুলতে। তারা দ্বিতীয় দিন প্রশিক্ষণ শুরু করে, তবে সেদিনও তার হালের কোনো পরিবর্তন ঘটে না, হিমশিম খেয়ে যায়। মার্কো ভিক্টোরিয়ার সাথে দেখা করতে গিয়ে জানায় সে যে কোনো অ্যামাউন্ট ক্ষতিপূরণ দিতে রাজি, তবে লস আমিগোসে কাজ করা তার পক্ষে দিন দিন হয়ে উঠছে দুষ্কর। সে ভিক্টোরিয়াকে সরাসরি প্রশ্ন করে যেখানে তার ভাইপো রয়েছে সেইখানেই মার্কোকে পাঠানো কি শুধুই কাকতালীয়। ভিক্টোরিয়া যদিও তাকে কড়া জবাব দিয়ে সেখান থেকে চলে যায়। সকাল 6:30 নাগাদ মার্কোর কাছে জুলিও অর্থাৎ লস আমিগোসের ম্যানেজারের কল আসে। সে জানায় তারা ন্যাশনাল সিরিজের জন্য সিলেক্ট হয়ে গেছে। যেহেতু তাদের কাছে একজন এখন কোচ রয়েছে, তাই তাদের আগের মতো কোনো রকম সমস্যা হয়নি। সেদিন একটু বেলার দিকে ইভানের সাথে দেখা হয় সোনিয়ার, তবে সোনিয়া প্রথমে ইভানকে চিনতে পারে না। ইভান তাকে নিজের পরিচয় দিয়ে জানায় যে মার্কো আর তার পুরনো দলের সাথে নেই, তাকে সেইখান থেকে বিতাড়িত করা হয়েছে এবং শাস্তি স্বরূপ তার এখন দায়িত্ব পড়েছে কিছু স্পেশাল মানুষদের কোচিং দেওয়ার জন্য। সোনিয়া মার্কোর সাথে দেখা করতে চাইলে ইভান তাকে শনিবার একটা বারে দেখা করতে বলে যেখানে মার্কো থাকবে, যদিও বাস্তবে ইভানের প্ল্যান ছিল অন্য। সে সোনিয়ার প্রতি আগে থেকে আকৃষ্ট ছিল, তাই সে মার্কোকে মেসেজ করে জানায় যে সে তার সাথে শনিবার দেখা করতে পারবে না। ইভানের উদ্দেশ্য ছিল সোনিয়ার সাথে একান্তভাবে দেখা করা, তাই প্ল্যান অনুযায়ী সে একা যায় সোনিয়ার সাথে বারে দেখা করতে। কিন্তু ইভানের দুর্ভাগ্য হোক বা সোনিয়ার সৌভাগ্য, মার্কো সেই বারে এসে উপস্থিত হয়। দুজনেই অবাক, কারণ কেউ তো একে অপরের জন্য অপেক্ষারত ছিল না। ইতিমধ্যে বারে সোনিয়া আসে। ইভান জানতো সোনিয়া তাকে দেখে ফেললে বন্ধুর কাছে সে মিথ্যেবাদী প্রমাণিত হবে, তাই সে তাদের কথা বলার সুযোগ দিয়ে সেখান থেকে চলে যায়। মার্কো জানতে পারে যে ইভান সোনিয়াকে সবকিছু বলে দিয়েছে। সোনিয়া চেয়েছিল মা হতে, তার কোল আলো করে যেন আসে এক ফুটফুটে সন্তান, কিন্তু মার্কো তখনও মানসিকভাবে প্রস্তুত ছিল না, আর এটাই ছিল তাদের মনোমালিন্যের কারণ। সোনিয়া ভেবেছিল তারা দেখা করে হয়তো সবকিছু ঠিক করে নেবে, কিন্তু প্রকৃতপক্ষে তাদের মধ্যে সম্পর্কের উন্নতি তো হয়ই না, বরং আরও অবনতি হয়। অন্যদিকে মার্কো ন্যাশনাল সিরিজের জন্য জোর কদমে তার দলের খেলোয়াড়দের প্রস্তুত করতে শুরু করে। সেদিন মার্কো রোমেন নামের একজনকে লক্ষ্য করে, যার মধ্যে ছিল অদম্য জেদ, এক ধরনের জেতার খিদে। তাদের মধ্যে একমাত্র রোমেনই বাস্কেটবল খেলার সক্ষম ছিল, তাই মার্কো প্র্যাকটিসের পর রোমেনের কাছে গিয়ে তার প্রশংসা করে তাকেও তাদের সাথে প্র্যাকটিস করতে বলে, কিন্তু সে কিছু না বলেই চলে যায়। পরের দিন আবার ট্রেনিং শুরু হলো, তবে সেখানে প্র্যাকটিসের চেয়ে বেশি মার্ডিন তার শারীরিক সমস্যার গুণগান করতে থাকে তার কোচের সামনে। মার্কো তাকে প্রশ্রয় না দিয়ে রোমেনের খোঁজ করে। সে তার ব্যাপারে জুলিওর কাছে এই বিষয়ে জানতে এলে মার্কো জানতে পারে রোমেন দল ছেড়ে চলে গেছে। মার্কো জানতো একমাত্র রোমেনই তাদের মধ্যে বাস্কেটবল খেলতে পারত এবং বাকিরা বাস্কেটবলের কিছুই শিখে উঠতে পারেনি। জুলিও তাকে জানায় যে সবার একটা ব্যাকগ্রাউন্ড স্টোরি রয়েছে। মার্কো জানতে পারে বেনিটো বল নিয়ে দৌড়তে না পারলেও সে বাইক চালাতে পারে একজন সাধারণ ব্যক্তির মতোই। প্রতিদিন সকালে 4টে উঠে সে একটা কিচেনে কাজ করত। ফেবিয়েন যদিও আত্মনির্ভর নয়, সে একটা মনিটর হোমে 3 জন রুমমেটের সাথে থাকে। প্রতিদিন গার্ডেনিং এবং গাছের সাথে কথা বলাই তার একমাত্র হবি। জেসুস একটা ভোকেশনাল সেন্টারে ইঞ্জিন সারানোর কাজ করে। বাস্কেটবল সে যেমনই খেলুক, মেকানিক হিসেবে তার দক্ষতা কম নয়। মিউজিকের প্রতিও তার ভালোবাসা ভীষণ। প্রতি রবিবার সে তার ব্যান্ডের সাথে নিজের প্রতিভার আত্মপ্রকাশ ঘটাত। পাকুইটো একটা ল্যাবে কাজ করে। মার্কো তাদের সাথে ন্যাশনাল সিরিজের জন্য প্ল্যান বানাতে শুরু করে, যদিও এটা তার জন্য খুব একটা সুখকর ছিল না। সবার অদ্ভুত হজবরলার প্রশ্ন তাকে যেন ঘিরে ধরতে থাকে চক্রব্যূহের মতো। কেউ টিমের স্ট্র্যাটেজি বুঝতে পারে না, তো অন্য কারো সমস্যা তাদের পোশাক নিয়ে। একজনের পছন্দ লাল তো আরেকজনের নীল। অবশেষে ম্যাচের দিন উপস্থিত হলো, সেটা ছিল শনিবার। সবাই নীল পোশাকে, তবে ব্যতিক্রম শুধুমাত্র সেরিও এবং জেসুস। সেরকিও লাল রঙের পোশাক পরে এসছে, কারণ তার প্রেমিকার লাল রং ছিল ভীষণ প্রিয়। অন্যদিকে জেসুসের লাল পোশাক পরার কারণ ছিল মার্কোকে ইমপ্রেস করা। তার ভাবনা ছিল তাকে লাল রং স্যুট করে, যা তার কোচেরও ভালো লাগবে।
অন্যদিকে বেনিটোর বস তাকে ছুটি না দেওয়ায় সে ম্যাচে উপস্থিত থাকতে পারে না। যতই হোক, সব উদ্ভট সমস্যার পরেও ম্যাচ তো খেলতেই হবে। তাই মার্কো 5 জনকে সিলেক্ট করে এরিনায় নামায়। স্ত্রীর সাথে সম্পর্কে টানাপোড়েন, তার সাথে এমন একটা দলকে কোচিং করানো যারা ঠিকমতো বল নিয়ে দৌড়তেও পারে না। সব মিলিয়ে কিছুই যেন ঠিক যাচ্ছিল না মার্কোর। তবুও শাস্তি স্বরূপ তাকে 90 দিন সঙ্গী বানাতে হবে এদের। ট্রেনিং দিতে হবে সের্গিও জেসুস মারিনদের। লস আমিগোসের পরবর্তী ম্যাচ ছিল কুয়েঙ্কায়, অর্থাৎ তাদের পরবর্তী ম্যাচটা হলো অ্যাবে ম্যাচ। এদিকে জুয়ান মা তো কিছুতেই স্নান করতে রাজি নয়, কারণ সে জলকে ভয় পায়। তবে বাইরে গেলে তো এইরকম ভাবে তাকে নিয়েও যাওয়া যাবে না, তাই মার্কো তাকে বুদ্ধি করে ঠেলে দেয় জলের দিকে। দীর্ঘদিন পর শাওয়ারের জলে নিজের শরীরকে আবারও পবিত্র করে তোলে সে। মার্কো শুধু তাকে নয়, সবাইকে শেখায় ভয়ের থেকে পালিয়ে নয়, বরং তাকে সামনে থেকে মোকাবিলা করলে সেই ভয় থেকে সম্পূর্ণরূপে মুক্তি পাওয়া সম্ভব। জুলিও মার্কোকে জানায় তারা কুয়েঙ্কা যাওয়ার জন্য পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করবে এবং সে ও খেলোয়াড় বাদে আর কেউ তাদের সাথে যেতে পারবে না। মার্কোর কাছে এটা ছিল এক প্রকার মানসিক ধাক্কা। কিভাবে সে সবাইকে সামলাবে? তবে সবকিছুর মধ্যেও একটা খুশির খবর ছিল মার্কোর জন্য। রোমেনের রিপ্লেসমেন্ট হিসেবে তাদের দলে জয়েন করেছে কোজান্তেস। এরপর তারা সবাই বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। কিন্তু মার্কোর কোজান্তেস সম্পর্কে যা ধারণা ছিল তা আসলেই পুরোটাই ভ্রান্ত। কোজান্তেস কোনো লম্বা ছেলে নয়, বরং সে একটা মেয়ে। এইদিকে তাদের সেকেন্ড ম্যাচ শুরু হয়। যদিও দলের স্কোরবোর্ড খুব একটা সুবিধা ছিল না, এমন সময় সবাইকে চমকে দিয়ে মাঠে নামে কোজান্তেস। ঘুরিয়ে দেয় পুরো খেলা। তারা জিতে মাথা উঁচু করে ফিরে আসে। সবাই এখন খুব খুশি। মার্কো তার টিমকে জেতাতে পারলেও সে জানতো তাদের সাথে সে একা কোনো পাবলিক ট্রান্সপোর্টে ট্রাভেল করতে পারবে না। তাই সে সোনিয়ার হেল্প চায়। সোনিয়ার বাড়িতে গেলে তার স্ত্রী তাকে একটা পাঞ্চের মাধ্যমে স্বাগত জানায়। যদিও সেটা ছিল ভুলবশত। মার্কো সোনিয়াকে তার দল সম্পর্কে সব সমস্যার কথা জানায়, তবে তাদের মধ্যে বাক্য বিনিময় মোটেই শান্তিপূর্ণ ছিল না। সোনিয়া বলে তাদের দলের সবাইকে সামলানোর দায়িত্ব মার্কোর নিজের। সে রুম ছেড়ে চলে যাওয়ার সময় সোনিয়া তাকে পাবলিক ট্রান্সপোর্টের বদলে ভ্যান ব্যবহার করার আইডিয়া দেয়, কিন্তু মার্কো তার কথা না শুনেই বেরিয়ে যায়। এদিকে সোনিয়াও কিন্তু হাল ছাড়ে না। যতই হোক, মার্কো তার হাজবেন্ড। সে স্পোর্টস গিয়ারের দোকানে কাজ করা এক সহকর্মী অ্যান্টোনিওর সাহায্যে একটা ক্যাম্পার ভ্যানের ব্যবস্থা করে, যাতে লস অ্যামিগোসকে পাবলিক ট্রান্সপোর্টের মাধ্যমে শত সমস্যা নিয়ে ট্রাভেল করতে না হয়। মার্কোর একার পক্ষে তার দলকে সামলানো হয়ে উঠছে অসম্ভব, তাই সোনিয়াও তার সাথে ট্রাভেল করতে শুরু করে। সে শিখে নেয় ক্যাম্পার ভ্যান চালানো। সোনিয়া তবে আদতেই বুঝতে পারে যে তাদের সাথে একা ট্রাভেল করা আর মানুষের প্লুটোতে পৌঁছানোর মধ্যে বিশেষ কোনো ফারাক নেই। এত কিছুর পরেও তারা একের পর এক ম্যাচ জিততে থাকে। তাদের ট্রেনিং চলতে থাকে আরও জোর কদমে। এতে মার্কোর অর্ধাঙ্গিনী সোনিয়ার ভূমিকাও কিছু কম ছিল না। ইতিমধ্যে জুয়ানমারও জলের প্রতি ভয় চলে গেছে। তার ভয় এখন হয়ে উঠেছে তার ভালোবাসা। ম্যানুয়াল হয়ে উঠেছে একজন দক্ষ খেলোয়াড়। তাদের পরবর্তী ম্যাচ ছিল এমন একটা দলের বিরুদ্ধে যারা আদতে বাস্কেটবল খেলায় ছিল দুধ ভাত। তাই লস আমিগোসের কাছে জেতা ছিল সময়ের অপেক্ষা। ফলাফলও তাই আসে। তারা ওয়ান সাইডেড হারিয়ে পয়েন্ট টেবিলে 3য় স্থানে উঠে আসে। তাদের পরের ম্যাচ ছিল হোম ম্যাচ এবং সাথে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এই ম্যাচে জয়লাভ করলেই তারা পৌঁছে যাবে সোজা ফাইনালে। সেই ম্যাচ দেখতে উপস্থিত ছিল মার্কোর পুরনো সহকর্মী ফ্রান্সিসকো এবং সেই দলের এক্স খেলোয়াড় রোমেন। তারা বুঝতে পারে কোচ হিসেবে মার্কো ঠিক কতটা উন্নতি করেছে। মার্কো রোমেনকে দেখতে পায়। সে তাকে ফাইনালে খেলার জন্য অনুরোধ করলে রোমেন ব্যঙ্গ করে তাকে জানায় যে সে হয়তো সাইজে শর্ট হতে পারে, তবে বাস্কেটবলের জন্য নয়। অর্থাৎ সে তার প্রশংসা করে এবং খেলার জন্য রাজি হয়ে যায়। অন্যদিকে সময়ের সাথে সোনিয়া ও মার্কোর সম্পর্কের উন্নতি ঘটতে থাকে। তারা আবারও ধীরে ধীরে কাছে আসতে শুরু করেছে। সোনিয়া তাকে জানায় সে আর একা থাকতে পারছে না। তাদের ঘর আলো করে যেন আসে একটা ছোট্ট বাচ্চা, যে হেঁটে বেড়াবে, গুটি গুটি পায়, মাতিয়ে রাখবে পুরো পরিবারকে। কিন্তু মার্কো জানতো 40 বছরের পর প্রথমবারের মতো মা হওয়ার অভিজ্ঞতা হয়তো সে যেমন চায় তেমনটা নাও হতে পারে। তাদের বাচ্চার জন্ম হতে পারে কোনো প্রতিবন্ধকতা নিয়ে, হয়তো লস আমিগোসের পাকুইটো বা মারিনের মতোই। এই কথা শুনে সোনিয়া আবারও রেগে চলে যায়। মারিন এসব পুরোটাই কিন্তু শুনছিল। সে মার্কোর কাছে এসে জানায় সে যদি তার জায়গায় থাকতো তবে সেও তাদের নিজেদের মতো সন্তান কোনোদিনও চাইতো না, তবে তারা সর্বদা মার্কোর মতন একজন পিতা চাইত। মারিন তাকে ধন্যবাদ জানিয়ে চলে যায়। তবে মার্কোর মনে সৃষ্টি করে যায় এক নতুন অনুভূতি, এক নতুন আবেগ। এমন সময় মার্কো জুলিয়েট থেকে জানতে পারে যে তারা ফাইনাল খেলতে যেতে পারবে না, কারণ ফাইনালে তাদের বিরুদ্ধে যে দল রয়েছে তারা খেলবে তাদের হোমে টেনেরিফ ক্যানারি আইল্যান্ড। সেইখানে যেতে হলে প্রয়োজন বিমানের।
যা তাদের পক্ষে অ্যাফোর্ড করা মোটেই সম্ভব নয়। এমনকি সে দলের সবাইকে এই বিষয়ে জানিয়েও দিয়েছে। কিন্তু মার্কো জানতো তারা ফাইনাল খেললে ন্যাশনাল টুর্নামেন্টের খ্যাতি হয়তো তারাই পাবে। ফলে মার্কোর সাথে হতাশ হয়ে পড়ে সের্গিও পাকুইটো আর বেনিটোরাও। তাদের কাছে বাস্কেটবল ছিল নিজেদের জীবনের জন্য একটা নতুন মানে খুঁজে পাওয়ার রাস্তা। একটা ম্যাচ জেতা মানে নিজেদের জীবনের জয়গাথা রচনা করা। মার্কো এই কথা জানতো, তাই সে হার মানে না। মার্কো বাড়ি ফিরে এসে জানতে পারে একদিন তার মাও তার সাথে থাকতে পারবে না, তাকে যেতে হবে কোনো স্পিরিচুয়াল রিট্রিটে। যা শুনে কিছুটা অবাক হয়ে যায় মার্কো। পরের দিন সকালে সে আবারও সোনিয়ার সাথে দেখা করতে আসে অ্যান্টনিওর শপে। তারা দুজন মিলে প্ল্যান বানিয়ে নকল পুলিশ সেজে যায় বেনিটোর বসের সাথে দেখা করতে। তারা তাকে একটা মিথ্যে পেনড্রাইভ দেখিয়ে হুমকি দেয় যে তার মধ্যে সকল ভিডিও এবং কর্মীদের স্টেটমেন্ট আছে কিভাবে সে বেনিটোর সাথে হিটলারের মতো ব্যবহার করে গেছে। এবং শুধু তাই নয়, বেনিটো তার জন্য ছিল একজন লাকি চার্ম। সে একজন প্রতিবন্ধী এবং তার কাঁধে ভর করেই সে দিনের পর দিন সরকারের থেকে মোটা অঙ্কের ট্যাক্স ছাড় পেয়েছে। এই কথা শুনে ইয়েপেস ভয় পেয়ে যায়। অবশ্য পুরো ক্রেডিট ছিল সোনিয়ার অ্যাক্টিং স্কিলের। তারা তাকে আরো ভয় দেখায় যে এই অপরাধে তার হতে পারে 4 থেকে 6 বছরের কারাদণ্ড। সে হারাতে পারে তার পুরো ব্যবসা এবং সাথে 60,000 ইউরোর মতো ফাইন। ইয়েপেসের হাতে আর কোনো উপায় না থাকায় সে মার্কো এবং সোনিয়া অর্থাৎ দুজন নকল পুলিশ অফিসারকে ঘুষ দিয়ে পুরো মামলাটা চেপে দেয়। সাথে বেনিটোর কপালে জোটে 15 দিনের ছুটি। এইভাবে স্বপ্ন পূরণ হয় তাদের, মুখে ফিরে আসে হাসি। ইয়েপেসের টাকায় তারা ভ্রমণ করে ক্যানারি আইল্যান্ডে। তাদের সাথে যোগ দিয়েছে দলের সর্বোত্তম খেলোয়াড় রোমেনো। তাদের প্রথমবার বিমানে চড়ার অভিজ্ঞতা ছিল অসাধারণ। বিমান থেকে নেমে তারা পৌঁছে যায় হোটেলে। তাদের জন্য রুম বরাদ্দ ছিল 7th ফ্লোরে। তার জন্য তো প্রয়োজন লিফট। জুয়ানমার এক সময় যেমন ভয় ছিল জল, তেমনি মার্কোর ভয় ছিল লিফট। কারণটা খুবই স্পষ্ট। ছোটবেলায় সে একবার লিফটে আটকে যায়, তারপর থেকেই সে আর লিফটে চড়তে সাহস পায়নি কোনোদিনও। কিন্তু সেই তো সবাইকে শিখিয়েছিল যে ভয়কে পরাজিত করতে হলে প্রয়োজন তার সাথে মুখোমুখি লড়াই করা। তাই তাকে এক প্রকার জোর করে এই লিফটে চড়ানো হয়। কিন্তু তারা সেই লিফটে আবার ফেঁসে যায় ওভারলোডের কারণে। যদিও সোনিয়া তাদের উদ্ধার করে আর মার্কো সে ভয়কে জয় করল। রাতে মার্কো তার মাকে ফোন করে জিজ্ঞেস করে তার স্পিরিচুয়াল রিট্রিট কেমন চলছে। কিন্তু ভাগ্যের পরিহাসে মার্কো জানতে পারে তার মা আসলে কোনো স্পিরিচুয়াল রিট্রিটে যায়নি, বরং ভ্যাকেশন কাটাতে এসছে ক্যানারি আইল্যান্ডে। তাও আবার উপস্থিত হয়েছে তাদেরই হোটেলে, তার রুমের পাশে। বিষয়টা যেন বড়ই কাকতালীয়। মার্কোকে জুলিও এতদিনে সবার ব্যাকগ্রাউন্ড স্টোরি শুনিয়েছিল, কিন্তু রোমেনেরটা কখনোই জানা হয়ে ওঠেনি তার। জুলিও বলতে শুরু করে রোমেন কোনো সাধারণ বাস্কেটবল খেলোয়াড় ছিল না। সে ছিল 2000 সালে সিডনি প্যারা অলিম্পিকের গোল্ড মেডেলিস্ট। শুধু তাই না, স্প্যানিশ টিমের ক্যাপ্টেনও ছিল। তবে সেই প্যারা অলিম্পিকে রোমেন ও কিছুজন বাদে বাকিরা ছিল সাধারণ। কেউ হয়তো জার্নালিস্ট, কেউ ইঞ্জিনিয়ার। তাই অলিম্পিক কমিটি তার থেকে মেডেল ছিনিয়ে নেয়। পরে প্রেসের অনেক চেষ্টার পরেও কোনো লাভ হয় না। আর সেই ঘটনার পর থেকে রোমেনের কোচদের উপর থেকে বিশ্বাস উঠে যায়। তাই তো সে প্রথম দিকে মার্কোর সাথে কথাও বলতে চাইতো না। এদিকে বাস থেকে নেমে দলের সবাইকে নিয়ে বাস্কেটবল এরিনায় পৌঁছয় তারা। তবে সেইখানে তারা যা দেখলো তা ছিল আউট অফ সিলেবাস। তাদের ধারণা ছিল কিছু বামনের বিরুদ্ধে হবে তাদের ম্যাচ, যদিও তারা কিন্তু মোটেই বামন ছিল না। অতএব শুরু হয় ফাইনাল। প্রথম রাউন্ডের শুরুতেই ধীরে ধীরে তাদের হাত থেকে বেরিয়ে যেতে থাকে ম্যাচ। প্রথম রাউন্ডের শেষে স্কোর দাঁড়ায় 23-2। কিন্তু যাদের রক্তে আছে হার না মানা মানসিকতা, তারা জানে কিভাবে কামব্যাক করতে হয়। দ্বিতীয় রাউন্ডের শেষে স্কোর 23-2 থেকে হয়ে যায় 36-36। তৃতীয় রাউন্ডের শেষেও স্কোরবোর্ড প্রায় সেম। চতুর্থ অর্থাৎ অন্তিম রাউন্ড শুরু হয়। খেলার বাকি আর মাত্র 10 সেকেন্ড। স্কোর এখন 66 আর 64, অর্থাৎ 2 পয়েন্টে পিছিয়ে লস আমিগোস। বেনিটোর হাতে বল, বলা যেতে পারে তার হাতে নির্ভর করছে পুরো ম্যাচের ভাগ্য। সে বল শুট করে, চারিদিকে উত্তেজনা, তার বল কি পৌঁছবে জালে? তবে না, সেটা জালে জড়ায় না। পরাজিত হয় লস অ্যামিগোস সহ মার্কো মন্টেস। তবে তাদের জন্য সেটা জয়ের চেয়ে কিছু কম ছিল না। আলিঙ্গন করে একে অপরকে উল্লাসে মেতে ওঠে তারা। হয়তো তারা প্রথম হতে পারেনি, তবে তারা দ্বিতীয় স্থান অর্জন করেছে, অর্থাৎ তারা সেকেন্ড বেস্ট। মার্কো বুঝতে পারে অনেক সময় পরাজয়ের মাঝেও লুকিয়ে থাকে জয়। লস আমিগোস হয়তো খাতায় কলমে চ্যাম্পিয়ন নয়, তবে প্রকৃতপক্ষে তারাই চ্যাম্পিয়ন। একদিন যাদেরকে দেখে মার্কো আজকের দিনটা কল্পনাও করতে পারেনি, আজ তারাই ন্যাশনাল সিরিজের রানার্স আপ। গ্যালারিতে উপস্থিত ছিল মার্কোর মা।
মার্কোর প্রতি যার ভরসা ছিল প্রথম দিন থেকেই, সে আজ এমন একটা দল তৈরি করেছে যারা শত প্রতিবন্ধকতা কাটিয়েও আসল চ্যাম্পিয়ন অথবা সেকেন্ড বেস্ট। এরই সাথে মার্কো সিদ্ধান্ত নেয় সোনিয়ার সঙ্গে একসাথে সন্তান নেওয়ার। পরদিন সবাই মিলে যায় সমুদ্র সৈকতে কিছু আরো ভালো সময়ের সাক্ষী হয়ে থাকতে। সেখানে সে রোমেনের সাথে দেখা করে। রোমেন জানায় সে আসলে একজন সাধারণ মানুষ ছিল, কিন্তু একটা অ্যাক্সিডেন্ট তার জীবন পরিবর্তন করে দেয়। অ্যাক্সিডেন্টের আগে সে গেটাফে নামের একটা ক্লাবে খেলতো, সেখানে তার কোচ ছিল ফ্রান্সিসকো। কিন্তু অ্যাক্সিডেন্টের পর সে কোমায় চলে যায়। দীর্ঘদিন পর যখন তার জ্ঞান ফেরে, সে জানতে পারে তার প্রেমিকা তাকে ছেড়ে চলে গেছে। যে একসময় আর্কিটেক্ট হতে চেয়েছিল তাকে ছাড়তে হয় কলেজ। কিন্তু সে এখন খুশি, হয়তো তারা এবার ন্যাশনাল সিরিজের রানার আপ, তবে ভবিষ্যতের খাতায় কলমের চ্যাম্পিয়ন কিন্তু তারাই। লস আমিগোসকে নিয়ে আবার শহরে ফিরে আসে মার্কো। সেখানে সে আবার জব খুঁজে পায়। ফ্রান্সিসকো তাকে জানায় মার্কোকে আর লস আমিগোসের সাথে কাজ করতে হবে না, বরং তার কাছে সুযোগ রয়েছে ন্যাশনাল টিমের সেকেন্ড কোচ হওয়ার, অর্থাৎ ফ্রান্সিসকোর ডেপুটি। অতঃপর সে রাজি হয়ে যায়। পরের দিন সে পুরো ঘটনা জুলিওকে জানায়, যদিও লস আমিগোসের খেলোয়াড়দের বিদায় জানানোর শক্তিটুকুও তার ছিল না। কিন্তু তারা যেমন মার্কোর জীবন পরিবর্তন করে দিয়েছে, তেমনি মার্কো তাদের জীবনে নিয়ে এসছে এক আমূল পরিবর্তন। মার্কো তাদের কিছু না বলে চুপচাপ চলে যেতে চাইলেও তারা মার্কোর কাছে আসে এবং তাকে ধন্যবাদ জানায়। অশ্রুস্নাত চোখে সবাই জড়িয়ে ধরে মার্কোকে। আর মুভি এখানেই শেষ হওয়ার সাথে আমাদের শিখিয়ে যায়, আসলে ইচ্ছাশক্তি, একতা আর ভালোবাসা থাকলে সবকিছুই সম্ভব। মার্কো মন্টেস শুধুমাত্র একজন কোচ হিসেবে নয়, আজ সে একজন মানুষ হিসেবেও সফল। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, এবং যারা এই চ্যানেলে প্রথম আসছো তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো।